আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। অবিশ্বাস্য কৌশলী হামলার শিকার হল ইসরায়েল। গাজার প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে এই ধরনের হামলা হতে পারে কখনো ভাবেনি দখলদার বাহিনী। হামাসের দুর্দান্ত দুই কৌশলী অভিযানে আরও 12 হানাদার সেনার প্রাণ গেছে। এদিকে মিসাইল হামলা চালিয়ে তেল আবিবকে আবারও লণ্ডভণ্ড করেছেন ইয়েমেনের যোদ্ধারা। সেখানে রক্ত ঝরেছে 16 ইহুদিবাদীর। স্পষ্টত দিন যত যাচ্ছে কঠোরতর প্রতিরোধের মুখে পড়ে বিপর্যস্ত হচ্ছে ইসরায়েলি বাহিনী। প্যালেস্টাইন ক্রনিকল জানিয়েছে, গাজায় এক ফিলিস্তিনি যোদ্ধার ব্যতিক্রমী অভিযানের ভয়াবহতা দেখেছে ইসরায়েল। শুক্রবার যুদ্ধের 441তম দিনে এক প্রতিরোধ যুদ্ধ শূন্য দূরত্ব থেকে ইসরায়েলি স্নাইপার এবং তার সহযোগীকে নির্মূল করে ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিফর্ম পরে অপর এক সেনাদলকে নির্মূল করেন। একদিন আগে জাবালিয়া শরণার্থী শিবিরে এক ফিলিস্তিনি যোদ্ধা ছুরিকাঘাতে এক ইসরায়েলি সেনা কর্মকর্তা এবং 3 সৈনিককে নির্মূল করে অস্ত্র কেড়ে নিয়েছিলেন। এরপর শুক্রবার আরেক ব্যতিক্রমী প্রতিরোধের সাক্ষী হল গাজা উপত্যকা। প্যালেস্টাইন ক্রনিকল বলেছে, জাবালিয়ায় ইসরায়েলি বাহিনীর টানা বর্বরতার মধ্যে হামাসের আল কাসাম ব্রিগেডসের এই অভিযানগুলোর মাধ্যমে প্রতিরোধ সংগ্রামের বীরত্ব প্রকাশিত হল। প্রমাণিত হল সেখানে হামাসের অবস্থান সুদৃঢ়। ইসরায়েলি বাহিনী হামাসকে নির্মূলের যে দাবি করছে, মাঠে এর সত্যতা নেই। ব্যতিক্রমী এই ঘটনার বর্ণনা দিয়ে আল কাসাম ব্রিগেডস শুক্রবার জানিয়েছে, আমাদের ওই বীর যোদ্ধা ইসরায়েলি স্নাইপার এবং তার এক সহযোগীকে নির্মূল করে ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিফর্ম পরে 6 সদস্যের অপর এক সেনাদলের ভেতরে ঢুকে পড়েন। এক্সপ্লোসিভ বেল্ট পরে তিনি সাদামাটাভাবে সেনাদলের মধ্যে হাঁটতে থাকেন। একসময় নিজেকে উড়িয়ে দিলে ইহুদিবাদী সেনাদলের সবাই নিহত হন এবং আহত হন। এদিন খান ইউনিসের পূর্বে ইসরায়েলি বাহিনীর মাগেন মিলিটারি সাইটে ওয়ান ওয়ে ড্রোন হামলার ফুটেজ প্রকাশ করেছে আল কাসাম। আল জাওয়ারি ড্রোনের মাধ্যমে হামলাটি পরিচালিত হয়। এদিকে শুক্রবার ইসলামিক জিহাদের আল কুদস ব্রিগেডসও কয়েকটি হামলা পরিচালনা করে। নেতজারি মুখের ইসরায়েলি কমান্ড অ্যান্ড কন্ট্রোল হেডকোয়ার্টারে একটি বদর মিসাইল এবং বেশ কয়েকটি 107 মিসাইল দিয়ে আঘাত হানেন তাদের যোদ্ধারা। গাজা সিটির আকাশে নজরদারি কার্যক্রম পরিচালনা করা এক ইসরায়েলি ড্রোনকেও ভূপাতিত করেন তারা। আল মুজাহিদিন ব্রিগেডস জানিয়েছে, এদিন মধ্য গাজার আল বুরিজ শরণার্থী শিবিরের পূর্বে ইসরায়েলি বাহিনীর অবস্থানে বিপুল পরিমাণ মর্টার শেল নিক্ষেপ করেন তাদের যোদ্ধারা। আল আকসা মর্টার্স ব্রিগেডস জানিয়েছে, শুক্রবার তারা নেতজারিম অক্ষে ইসরায়েলি বাহিনীর ওপর এক ঝাঁক 107 mm রকেট নিক্ষেপ করেন। আল মায়াদিনের খবরে বলা হয়, ইয়েমেনের হুথি আনসারাল্লাহ সমর্থিত সশস্ত্র বাহিনীর ছোড়া একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবে ভয়াবহ আঘাত এনেছে। ইসরায়েলি বাহিনী শুক্রবার এক বিবৃতিতে স্বীকার করেছে, তারা ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করতে ব্যর্থ হন এবং এতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলি মিডিয়া বলেছে, আঘাতের স্থানে বড় পরিসরে অগ্নিকাণ্ড ঘটে এবং বেশ কয়েকজন আহত হয়। পরে স্থানীয় মিডিয়াগুলো মিসাইলের আঘাতে 16 ইহুদি বসতি স্থাপনকারী হাসপাতালে ভর্তি হন বলে জানায়। খবরে বলা হয়, তেল আবিব থেকে উত্তরের আশদোদ পর্যন্ত বিপদ সংকেত বাজানো হলেও মিসাইল আটকাতে পারেনি আয়রন ডোম এবং ডেভিড স্লিং ডিফেন্স সিস্টেম। এই ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে কাজ চলছে বলে জানায় ইসরায়েলি পুলিশ। আনসারাল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য হাজেম আল আসাদ বলেছেন, তেল আবিবে এই সফল হামলার মধ্যে দিয়ে ইসরায়েলের $100 কোটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা পরিষ্কার হয়েছে। তিনি বলেন, এই হামলার মধ্যে দিয়ে স্পষ্ট হয়েছে, ইসরায়েলের কেন্দ্রস্থল এখন আর ইয়েমেনের ক্ষেপণাস্ত্র থেকে নিরাপদ নয়। তিনি হাস্যরসাত্মকভাবে বলেন, ইয়েমেনের ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে ইসরায়েল যে সব ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তাতে আরও বেশি ধ্বংসযোগ্য হয়েছে। এইসব প্রতিরক্ষা ব্যবস্থার আর কোনো মূল্য নেই। এদিকে ইয়েমেনের লাখ লাখ মানুষ শুক্রবার ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন। এ সময় তারা ফিলিস্তিনিদের প্রতি অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ইয়েমেনের জনগণ আগের শুক্রবারের মতো এই দিনও সাদা, রিমা, মারিব প্রদেশ সহ বিভিন্ন অঞ্চলে ফিলিস্তিনি জনগণ এবং প্রতিরোধ আন্দোলনের সমর্থনে মিছিল ও সমাবেশ করেন। তারা গাজার সঙ্গে থেকে জিহাদ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করেন। সমাবেশে অংশগ্রহণকারীরা সাংবাদিকদের বলেছেন, তারা গাজার সঙ্গে রয়েছেন। বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তারা গাজাকে সমর্থন দিয়ে যাবেন। শহীদদের রক্ত বিজয় নিশ্চিত করবে বলে মন্তব্য করেন তারা। বিক্ষোভকারীরা দখলদার ইসরায়েলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও স্লোগান দেন। আগের দিন সন্ধ্যায় ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সংগ্রামের জন্য নিজেদের প্রস্তুতির কথা ঘোষণা করে বলেন, তারা গাজা উপত্যকা এবং ইয়েমেনকে রক্ষায় আল্লাহর পথে জিহাদ করতে কুণ্ঠাবোধ করবেন না।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অযাচিত হস্তক্ষেপ বন্ধ করার জন্য ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এই দুটি দেশ যে হস্তক্ষেপ চালিয়ে যাচ্ছে তাদের সেই নীতিতে পরিবর্তন আনা উচিত। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিশোধমূলক অভিযানের সমালোচনা করে সম্প্রতি অস্ট্রেলিয়া এবং ব্রিটেন যে বিবৃতি দিয়েছে তার জবাবে ইসমাইল বাকাই শুক্রবার বলেন, দেশ দুটি যে বিবৃতি দিয়েছে তা ভিত্তিহীন এবং অবাস্তব। প্রকৃত ঘটনার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার এই বিবৃতিকে ইসমাইল বাকাই পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করেন। তিনি বলেন, ইরান ইসরায়েলের বিরুদ্ধে যে 2 দফা সামরিক অভিযান চালিয়েছে তা আত্মরক্ষার জন্য বৈধ অধিকার এবং জাতিসংঘ সনদ অনুযায়ী কার্যকর করা হয়েছে। রাশিয়ার কাছে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে বলে অস্ট্রেলিয়া, ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো যে অভিযোগ করে আসছে তাও নাকচ করেন বাকাই। ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার অন্ধ সমর্থনের কথা উল্লেখ করে মুখপাত্র বলেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার বাহিনী যে বর্বর আগ্রাসন এবং গণহত্যা চালিয়ে যাচ্ছে সে ব্যাপারে পাশ্চাত্যের এসব দেশকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। আল জাজিরা জানিয়েছে, গাজায় বেসামরিক ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের জাতিগত নিধন অভিযান অব্যাহত রয়েছে। সর্বশেষ 24 ঘণ্টায় উপত্যকা জুড়ে 77 ফিলিস্তিনি নিহত হন। ইউনিসেফ বলছে, গাজার শিশুদের মানসিক আঘাতের সঙ্গে যোগ হয়েছে ঠান্ডাজনিত অসুস্থতা। এমন সময় সেখানে শীত শুরু হয়েছে যখন যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির 96% শিশু ও নারী মৌলিক পুষ্টি চাহিদা পূরণ করতে পারছেন না। এই অবস্থায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা আনরোয়ার তহবিল বন্ধ করা সংক্রান্ত সুইডেনের সিদ্ধান্তকে লজ্জাজনক বলে অভিহিত করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ রিপোর্টার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 7 অক্টোবর হামলা শুরুর পর এ পর্যন্ত অন্তত 45,206 ফিলিস্তিনি নিহত হন, যাদের 70% শিশু ও নারী। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্যকে আরও বিস্তৃত করতে যুক্তরাষ্ট্র মুসলিম দেশগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি বাড়িয়ে তোলার দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা করছে। শুক্রবার কায়রোতে আল কাদ নেটওয়ার্কের দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন সহায়তায় ইসরায়েল গাজা উপত্যকা এবং লেবাননে যে বর্বর হামলা চালাচ্ছে এবং সিরিয়ায় সামরিক ও অর্থনৈতিক অবকাঠামোগুলো ধ্বংসের উৎসবে মেতেছে তা থেকে প্রমাণ হয় পুরো মধ্যপ্রাচ্যের জন্য ইরান দফায় দফায় যে সতর্কবার্তা দিয়েছে তা সত্য ছিল। মন্ত্রী আরও বলেন, ইসরায়েল নিরন্তর প্রচেষ্টার মাধ্যমে পুরো মধ্যপ্রাচ্যকে বৃহত্তর যুদ্ধে জড়িয়ে দিতে চাইছে, কিন্তু ইরান তেল আবিবের এই উস্কানি মোকাবেলায় অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করছে। সিরিয়ার প্রতি ইরানের দীর্ঘদিনের সমর্থনের বিষয়ে আব্বাস আরাকচি বলেন, এই সমর্থন কোনো ব্যক্তির জন্য ছিল না, বরং ইসরায়েল ও উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে পুরো সিরিয়াবাসী তাদের জাতীয় সার্বভৌমত্ব এবং সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য এই সমর্থন দেওয়া হয়েছে। এর অংশ হিসেবে ইরান দামেস্ককে পরামর্শ দিত এবং সিরিয়ার জনগণ ও সেখানকার বিরোধী রাজনীতিকদের সঙ্গে যোগাযোগ করত, কিন্তু সিরিয়ার সরকার ইরান বা রাশিয়ার মাধ্যমে নিয়ন্ত্রিত হতো না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সিরিয়ার চলমান সংকটে সবচেয়ে বড় সুযোগ নিয়েছে ইসরায়েল, এখানে তারাই সবচেয়ে বড় সুবিধাভোগী। বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিলেও রাশিয়া শক্ত ভাষায় এবং নিঃশর্তভাবে সিরিয়ার ভূখণ্ড দখলের নিন্দা করছে। সংবাদ সম্মেলনে সিরিয়া ইস্যুতে একাধিক প্রশ্নের জবাব দেন পুতিন। তিনি জানান, সিরিয়ায় রাশিয়ার বিমান ও নৌঘাঁটি যেন থাকে সেই প্রস্তাব দামেস্কের নতুন শাসকদের কাছে দিয়েছে মস্কো। বাশার আল আসাদের পতনের পর থেকে তাকে নিয়ে প্রথমবার মতো প্রকাশ্যে মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। তিনি জানান, আসাদ মস্কোয় পালিয়ে আসার পর এখনও তাদের দেখা হয়নি, তবে শিগগিরই দেখা করার পরিকল্পনা করছেন তিনি। 8 ডিসেম্বর বিদ্রোহীদের অগ্রাভিযানের মুখে স্বৈরাচার আসাদ সরকারের পতন হয়। এই সুযোগে সিরিয়ার গোলান মালভূমি এবং আরও কয়েকটি অঞ্চলে আগ্রাসন চালিয়ে ওইসব অঞ্চলে দখলদারিত্ব কায়েম করে ইসরায়েল। পুতিন বলেন, রাশিয়া সিরিয়ার যে কোনো অঞ্চল দখলের নিন্দা করে, এটা সুস্পষ্ট, এখানে আমাদের অবস্থান দৃঢ়। সংবাদ সম্মেলনে পুতিন বলেন, তিনি আশা করছেন ইসরায়েল সিরিয়ার ভূখণ্ড থেকে অবিলম্বে সেনা প্রত্যাহার করে বিদায় নেবে। বাশার আল আসাদের শাসনামলে অপরাধে জড়িতদের বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সিদ্ধান্ত দিয়েছে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার। আল জাজিরার ওসামা বিন জাভেদকে দেয়া সাক্ষাৎকারে সরকারের মুখপাত্র ওবায়দ আরনাউদ বলেন, নতুন সরকারের মূল লক্ষ্য হল আইন এবং বিচার ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরানো। যারা সিরিয়ার বিভিন্ন কারাগারে শত সহস্র মানুষকে আটক ও নির্যাতন করেছে তাদের বিচারের আওতায় না আনলে এই আস্থা পুনঃস্থাপন সম্ভব নয়।
তিনি বলেন, তাদের সরকার বর্তমান সময়কে নতুন যুগ হিসেবে দেখতে চায়, সুশাসন নিশ্চিতের জন্য ব্যাপক সংস্কার করতে চায়। শুধু বিচার ব্যবস্থার সংস্কার নয়, কর্মসংস্থান সৃষ্টি এবং নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবে অন্তর্বর্তী সরকার। সরকারি প্রতিষ্ঠানগুলোকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকারও রয়েছে এই সরকারের। ইসরায়েলে হামলা সম্পর্কে জানতে চাইলে আর্নাউত বলেন, আমাদের লক্ষ্য সিরিয়াকে বহিরাগত হুমকি থেকে নিরাপদ রাখা। এ বিষয়ে শিগগিরই সরকারের অবস্থান পরিষ্কার করা হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।